আচমকা বদলির হুকুম এলো কলকাতা থেকে পুরুলিয়া। মোটঘাট বেঁধে পুরুলিয়া স্টেশনে পৌঁছে দেখি প্ল্যাটফর্মে শুকলাল দাঁড়িয়ে। শুকলাল অফিসের কাজে অনেকবার কলকাতায় এসেছে, সেই সূত্রেই আলাপ। এই যে শুকলাল, এদিকে। স্যার, আসতে কোনো অসুবিধে হয়নি তো? না না, কোনো অসুবিধে হয়নি। আপনার জন্য একটা বাসা জোগাড় করে রেখেছি, শহরের একটু বাইরে, বেশ নিরিবিলি জায়গা, আপনার ভালোই লাগবে। শহর থেকে মাইল দুয়েক দূর বাড়িটা এক নজরেই ভালো লাগলো। দোতলা, চারিদিকে বাগান। মানে একসময় বাগান ছিল, এখন আগাছার জন্য কিছুটা জঙ্গলের চেহারা নিয়েছে। দোতলাটা বন্ধই থাকে, আমার ঠাঁই হয়েছে একতলায়। দুখানা ঘর, একটা বসবার আর একটা শোবার, এছাড়া ছোট একটা রান্নাঘর। রান্নাঘরে ঢুকে শুকলাল বলল, পিছনের এ জানালা খুলবেন না স্যার। কেন? না মানে এদিক দিয়ে তো আর বাতাস আসবে না, কি দরকার খুলে? আমি আর কিছু বললাম না। শুকলালই দুলারির মাকে জোগাড় করে দিল। রান্নাবান্না থেকে ঝাড় দেওয়া, কাপড় কাচা সব কিছুই করবে। দিন তিনেক পর দুলারির মাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, শুকলালবাবু রান্নাঘরের জানালাটা খুলতে বারণ করেছে কেন বলো তো? দুলারির মা অনেকক্ষণ ধরে আমার দিকে চেয়ে রইল, দৃষ্টিতে কৌতূহল আর বিস্ময়। তারপর বলল, ও জানালাটা নাই খুললেন বাবু? তা তো বুঝলাম, কিন্তু কেন? রান্নাঘরের জানালা তো, খাবার জিনিস থাকে, যদি ধুলাবালি পড়ে কিংবা কুকুর বেড়াল ঢুকে পড়ে। অবশ্য জানালার কোনো গরাদ নেই, ছোটখাটো জন্তু জানোয়ার ঢুকে পড়া মোটেই বিচিত্র নয়। তবু আমার মনে হলো আসল কথাটা যেন দুলারির মা চেপে যাচ্ছে। কি হতে পারে রান্নাঘরের জানলাটা খুললে? ছুটির দিন অনেক বেলা পর্যন্ত ঘুমোলাম। ঘুম থেকে উঠে দেখলাম দুলারির মা রোজকার মতন টেবিলের ওপর চায়ের কাপ রেখে গেছে। বাবু, দরজাটা বন্ধ করে দিন, বাজারে যাব। সে চলে গেলে আমি দরজাটা বন্ধ করে রান্নাঘরের চৌকাঠে গিয়ে দাঁড়ালাম। আর দাঁড়াবার সঙ্গে সঙ্গেই চোখ গিয়ে পড়ল পিছনের জানালার ওপর। বাইরে এলোমেলো হাওয়া বইছে। বন্ধ জানালাটা সেই হাওয়ায় থরথর করে কাঁপছে। ঠিক মনে হলো যেন বলছে, আমাকে খুলে দাও, খুলে দাও আমাকে। খুলতে গিয়েও দাঁড়িয়ে পড়লাম। সবাই যখন বারণ করছে, তখন কি দরকার জানালাটা খুলে? কিন্তু সঙ্গে সঙ্গে ছেলে মানুষই ভয়টা দূর করে সজোরে জানালায় ধাক্কা দিলাম। জানালা খুলল না। অনেক দিন না খোলার জন্য এঁটে গিয়েছে। আমারও জেদ চেপে গেল। প্রাণপণ শক্তিতে জানালাটা খুলবার চেষ্টা করতে লাগলাম। বার চারেক ধাক্কা দেওয়ার পর জানালাটা খুব শব্দ করে খুলে গেল। খোলার সঙ্গে সঙ্গেই বাইরে থেকে গরম একটা হাওয়ার হলকা ঘরের মধ্যে এসে ঢুকল। এগিয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। কি আছে বাইরে যার জন্য এ জানালাটা খোলা নিষেধ ছিল? এদিক ওদিক দেখতে দেখতেই নজরে পড়ল কাছেই একটা ঝাঁকড়া গাছের নিচে একটা কবর। কবরের মাথার কাছে একটা সাদা রঙের ক্রস। ও, এই ব্যাপার, এরই জন্য এত কাণ্ড। শুকলাল আর দুলারির মা কি মনে করেছিল কবর দেখে আমি ভয় পাবো, তাই জানালাটা খুলতে মানা করেছিল? অনেকক্ষণ থেকে দরজায় খুটখুট শব্দ হচ্ছিল। বাবু বুঝি ঘুমিয়ে পড়েছিলেন? অনেকক্ষণ দরজা ঠেলছি। আমি কোনো উত্তর না দিয়ে শোবার ঘরে চলে এলাম। এ কি, এ জানালা কে খুললো? সর্বনাশ, কে
কে এমন কাজ করলো? রান্নাঘরে গিয়েই অবাক হয়ে দেখলাম বাজারের জিনিস চারিদিকে ছড়ানো। দুলারির মা ভয়ে একদিকে সিটিয়ে দাঁড়িয়ে আছে, ভয়ে তার চোখ দুটো লাল হয়ে গেছে। এই কি হলো? দাঁড়াও দাঁড়াও, আমি জানালা বন্ধ করে দিচ্ছি। এগিয়ে গিয়ে জানালাটা বন্ধ করার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই বন্ধ করতে পারলাম না। মনে হলো জানালার পাল্লাটা যেন কাঠের নয়, নিরেট পাথরের তৈরি। ও আর বন্ধ হবে না, আমি ঠিক জানি বাবু, সর্বনাশ একটা হবেই। আহ, কি হচ্ছে কি? চুপ করো। জানালার কবজা শক্ত হয়ে গিয়েছে, কাল মিস্ত্রি ডেকে ঠিক করে নিলেই হবে। সেদিন রাতেই আমি বাইরের ঘরে বসে অফিসের কাজ করছি। দুলারির মা আমার জন্য রাতের খাবার বেড়ে ঢাকা দিয়ে চলে গেছে। আমি খাওয়ার জন্য উঠে রান্নাঘরের দিকে গেলাম। রান্নাঘরের কাছে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়লাম। আমার থালাটি ঢাকা দেওয়া আছে, আর একটা আসন পাতা রয়েছে। ঠিক তার পাশেই একটা বছর কয়েকের শিশু দাঁড়িয়ে, ধবধবে গায়ের রং। শিশুটি এক দৃষ্টিতে খাবারের থালার দিকে চেয়ে রয়েছে। আমার আওয়াজ পেয়েই সে আমার দিকে ঘুরে তাকালো। এক মাথা সোনালি চুল, চোখ দুটো নীল রঙের, অদ্ভুত দৃষ্টি। আমার সারা দেহ যেন হিমের স্পর্শে অসাড় হয়ে গেল। শিশুটি আমার পাশ দিয়েই হেঁটে বাইরে বেরিয়ে গেল। আমি সাহস করে তার পিছু পিছু এগিয়ে গিয়ে দেখলাম কেউ কোথাও নেই। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সন্দেহ হলো সবই হয়তো আমার মনের ভ্রম। সেদিন রাতে আর কিছু খেতে ইচ্ছে করল না, শুয়ে পড়লাম। রাত তখন কটা হবে জানি না, হঠাৎ ঘুম ভেঙে গেল। পাশ ফিরতে গিয়েই দেখি পায়ের কাছে সেই শিশুটি দাঁড়িয়ে। আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল। শিশুটি আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। তার নীল চোখে কোনো পলক পড়ছে না। তারপর সে চুপচাপ আমার ঘর থেকে বেরিয়ে গেল। আমি তাড়াতাড়ি উঠে তার পিছু নিলাম। শিশুটি সিঁড়ি দিয়ে উঠে দোতলার একটি ঘরে এলো। আশ্চর্য, এই ঘরের দরজা তো সবসময় তালা বন্ধ থাকতো, এখন দেখছি দরজাটা খোলা। ঘরে ঢুকে ঘরটির অবস্থা দেখে চমকে উঠলাম। সমস্ত দেওয়াল কেমন যেন পুড়ে কালো হয়ে গেছে। জায়গায় জায়গায় দেওয়ালের প্লাস্টার ভেঙে ইট বেরিয়ে পড়েছে। আর একটি কোণে সেই শিশুটি আমার দিকে পেছন করে বসে আছে। তার সামনে একটুখানি জায়গায় অল্প একটু আগুন জ্বলছে। আমি সাহস করে ছেলেটির কাছে গিয়ে তার কাঁধে হাত রাখলাম। সে ঘুরে আমার মুখের দিকে তাকিয়ে হাসল। তুমি কে? এখানে কি করছো খোকা? তোমার বাড়ি কোথায়? সে কিছু উত্তর দিল না। তারপর আমার দিক থেকে চোখ সরিয়ে ঘরের সিলিংয়ের দিকে তাকালো। হঠাৎ তার সুন্দর হাসি মুখে কেমন দুঃখ বেদনা ফুটে উঠল। তার দৃষ্টি অনুসরণ করে আমিও যেই উপরের দিকে তাকিয়েছি, এ কি? এত ভয়ঙ্কর একটা দৃশ্য দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, কিন্তু এখনো কিছু দেখার বাকি ছিল। হঠাৎ পেছনে কিছু একটা আওয়াজ শুনে পেছনে ঘুরে দেখি সেই শিশুটা দাঁড়িয়ে আছে, আর তার গোটা শরীরে দাউ দাউ করে আগুন জ্বলছে। সেই আগুন গায়ে নিয়েও শিশুটি হাসি মুখে দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে। পরপর এরকম দুটি ভয়ঙ্কর দৃশ্য দেখে আমার চেতনা লোপ পেল। ভয়ে চিৎকার করতে গিয়ে বুঝলাম আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কতক্ষণ ওই দিকে তাকিয়েছিলাম জানি না। আস্তে আস্তে সব কিছু আমার চোখের সামনে ঝাপসা হয়ে আসতে লাগলো। তারপর আর আমার কিছু মনে নেই। বাবু, বাবু, আপনি ঠিক আছেন তো বাবু?
আমি আমি এখানে কিভাবে এলাম? স্যার, আমি আপনাকে এখানে নিয়ে এসেছি। সকালবেলা দুলাদির মা এসে দেখে আপনি ঘরের পিছন দিকটায় যে কবরটি রয়েছে তার পাশে পড়ে আছেন। ও ভয় পেয়ে আমাকে ডেকে আনে। আপনি ওখানে কি করতে গিয়েছিলেন স্যার? কবরের পাশে আমি? একটি শিশু? ওই শিশুটি কোথায়, শুক্লাল? পরে শুক্লালের মুখে সবকিছু শুনলাম। এই ঘরের মালিক মাতাল অবস্থায় কিভাবে তার স্ত্রীর উপর অত্যাচার করত রাত দিন। সহ্য করতে না পেরে তিনি গলায় দড়ি নেন। তার একটি ছোট্ট বাচ্চা ছিল। স্ত্রীকে মৃত অবস্থায় দেখে ধরা পড়ে যাওয়ার ভয়ে মৃত স্ত্রী আর তার জ্যান্ত বাচ্চাটিকে ওই দোতলার ঘরে বন্দি করে তালা লাগিয়ে আগুনে পুড়িয়ে মেরে পালিয়ে যায় পৈশাচিক লোকটি। পরে গ্রামের লোকেরা দেহ দুটির অবশিষ্টাংশ বাড়ির পেছন দিকে কবর দেয়। অনেক খোঁজাখুঁজি করেও লোকটিকে আর খুঁজে পাওয়া যায়নি। সেই থেকে এ বাড়িতে আর কেউ থাকে না। দুই বন্ধু মিলে ঠিক করলাম বিষ্ণুপুর বেড়াতে যাব। বিষ্ণুপুরে মল্ল রাজাদের স্থাপত্য এবং মন্দিরের টেরাকোটার কাজ দেখার শখ ছিল বহুদিনের। চক্রধরপুর প্যাসেঞ্জারে চেপে শেষ রাতে বিষ্ণুপুরে যখন নামলাম তখন ঘন অন্ধকার। প্ল্যাটফর্মে বসেই আমরা ভোরের প্রতীক্ষা করতে লাগলাম। আমরা বসে একটু ঝিমুচ্ছিলাম, তখন কোথা থেকে একটা বেঁটে খাটো মাঝবয়স্ক ধুতি পরা লোক এসে জিজ্ঞাসা করল, বাবুরা থেকে আসছেন? আমরা আসছি হাওড়া থেকে। এই বিষ্ণুপুর বেড়াতে এসেছেন বুঝি? হ্যাঁ। কোথায় উঠবেন কিছু ঠিক করেছেন? না, আগে সকাল হোক, তারপর দেখা যাবে। আগে স্টেশনের সামনে আমাদের হোটেল আছে, ভালো হোটেল। যদি দয়া করে পায়ের ধুলো দেন তো ধন্য হই। জল, কল, বাথরুম সব কিছুরই ব্যবস্থা ভালো। এমন হোটেল এই অঞ্চলে আর দুটি পাবেন না। স্টেশনের সামনে বলতে কি একেবারেই সামনে, না একটু যেতে হবে? একটুও যেতে হবে না, ওই দেখা যাচ্ছে একেবারে রাস্তার উল্টো দিকে। এই চলুন না আমার সঙ্গে। আমরা ওর কথায় রাজি হয়ে ওর সঙ্গে স্টেশনের বাইরে এসে সেই হোটেলে ঢুকলাম। হোটেলের মালিক পঞ্চাননবাবু তখন সবে চেয়ারটিতে এসে গুছিয়ে বসেছেন। আমরা গিয়ে তাকে ঘর চাইতেই উনি বেটেখাটো লোকটিকে বললেন, যাও তো হে সিধু, বাবুদের ঘর দেখিয়ে দাও। হোটেলটি ছোট হোক তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা সিধুর সঙ্গে দোতলায় উঠে প্রথমে যে ঘরখানি দেখলাম সেটিকেই পছন্দ করলাম। আমরা অবশ্য ঘরের ভিতর ঢুকলাম না, বাইরে থেকেই দেখলাম। পরিপাটি বিছানা, সাজানো গোছানো সুন্দর ঘর। দরজাটা হাট করে খোলা ছিল। চলুন ওই দিকের ঘর দেখাই। এই কেন? এই তো একটা ভালো ঘর ছিল। এ ঘরটা নয়, এটা 7 নম্বর ঘর। এটা একটু আগেই হয়ে গেছে। আপনাদের অন্য ঘর দেখাচ্ছি। হয়ে গেছে মানে? এই ভোরে আমরাই তো প্রথম যাত্রী। তাছাড়া এ ঘরে অন্য কেউ এলে তার কিছু মালপত্র থাকবে। মালপত্র না থাকলেও দরজাটা তো বন্ধ থাকবে। ঘরে লোক নেই, জন নাই, দু হাট করে দরজা খোলা। হয়ে গেছে বললেই হলো। দেখুন, আপনাদের যদি বেশি ভাড়া দরকার হয় সে কথা বললেই তো পারতেন, আমরা কি দিতাম না? মানে দেখুন, আপনারা আমার কথা বিশ্বাস করছেন না তো। যাই হোক, ঘর যখন খালি তখন আপনারা ঢুকুন। আমার মনে হয় আমি যখন স্টেশনে গেছি সেই সময় ওরা হয়তো চলে গেছে। সে যাকগে, ওসব জেনে আমাদের কাজ নেই। এই ঘরটি আমাদের পছন্দ, এই ঘরেই আমরা থাকব। আপনি যান, এখন চটপট আমাদের জন্য 2 কাপ চা নিয়ে আসুন তো দেখি। সিধু চা আনতে নিচে চলে গেল। একটু পরেই শুনতে পেলাম পঞ্চানন বাবুর গলা, ওই ঘরটা কে খুললো? কে? তা জানি না বাবু, ও ঘর তো খোলাই হয় না, সব সময় তালা দেওয়া থাকে। বাবুদের নিয়ে ওপরে উঠেই দেখি দরজা একেবারে 2 হাত করে খোলা। তা ছোড়া দুটো কি ওই ঘরেই থাকতে চায়? হ্যাঁ বাবু। এরপরেই সব চুপচাপ। আমরা ঘরের মধ্যে থেকে সবই শুনলাম। একটু পরেই
সিধু এসে চা দিয়ে গেল। বাইরে তখনও অন্ধকার, একটি দুটি করে পাখির ডাক কানে আসছে তখন। খুব ভালো লাগলো পরিবেশটা। চা খাওয়া শেষ করে রিতম বলল, যাই, বাথরুমের কাজটা সেরে আসি এবার, বুঝলি? আমি এলে তুই যাবি। কি রে, বাথরুমের দরজাটা তো মনে হয় ভেতর দিয়ে বন্ধ, ঠেলা যাচ্ছে না বাইরে থেকে। এই কে আছো ভেতরে? শিগগির বাইরে এসো। বলার সঙ্গে সঙ্গে ভিজে শাড়ি পরা এক মহিলা চকিতে দরজা খুলে রিতমের পাশ কাটিয়ে আমাদের সম্পূর্ণ অগ্রাহ্য করে ঘর থেকে বেরিয়ে গেল। আমরা দুজনেই হতভম্ব। এ কি রে বাবা, এতক্ষণ রয়েছি এখানে, অথচ ওর কোনো অস্তিত্বই বুঝতে পারিনি। এই আমার না মনে হয় আমরা রয়েছি বলেই ভেতরে ঢুকে অপ্রস্তুতে পড়ে গিয়েছিল, লজ্জায় বেরোতে পারছিল না। মুখে এত সহজে কথাটা বলে দিলেও মনের মধ্যে একটা খটকা থেকে গেল। যদি রিতম না বাথরুমে যেত, যদি আমরা চা খেয়েই দরজায় তালা দিয়ে বাইরে যেতাম, তাহলে তাহলে কি করতো বেচারি? যাই হোক, আমাদের মাথা ব্যথা নেই। আমরা বাথরুমের কাজ সেরে যখন বাইরে বেরোনোর উদ্যোগ করছি, তখন অন্ধকার দূর হয়ে ভোর হয়ে গেছে। চারিদিকের প্রকৃতি বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। পাখির ডাক শোনা যাচ্ছে, জানালার ফ্রেমে লাল মাটির প্রান্ত আর ঘন সবুজের শোভা দেখে চোখ জুড়িয়ে গেল। আমরা ঘরে তালা লাগিয়ে গোটা বিষ্ণুপুর ঘুরে দেখতে বেরিয়ে পড়লাম। প্রথমেই আমরা মদনমোহন মন্দির দেখতে গেলাম। মন্দিরের পোড়ামাটির উপর এত সুন্দর হাতের কাজ দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম। আমরা চারদিক ঘুরে দেখছি, এমন সময় আপনারা কাল রাত্রে চক্রধরপুর প্যাসেঞ্জারে এসেছেন না? হ্যাঁ, আপনি জানলেন কি করে? আমরাও ওই গাড়িতে এসেছি। কোথায় উঠলেন? স্টেশনের সামনে ওই হোটেলে? হ্যাঁ। আমরাও ওই হোটেলেই উঠেছিলাম। সিঁড়ি দিয়ে উঠে প্রথমে যে ঘর, তাতে 7 নম্বর ঘর। সে কি? তারপর যেই না শুনেছি ওই ঘরে একবার একটা খারাপ ঘটনা ঘটে গিয়েছিল। সেই থেকে উপদ্রব হয়, অমনি পালিয়ে এসেছি ওখান থেকে। আমার স্বামীর আবার ভূতের ভয় তো। চল চল, দেরি হয়ে যাচ্ছে। আর এক মুহূর্ত এখানে নয়, ওই হোটেলে আমি আর ঢুকছি না ভাই, বুঝেছিস তো? এনারাই আমাদের আগে ওই 7 নম্বর ঘরটায় থাকতে গিয়েছিলেন। সকালবেলা বাথরুম থেকে তো ইনিই বেরিয়েছিলেন। তাই তো, ওই মহিলাটার কথা একদম ভুলে গিয়েছিলাম। কিন্তু এনার স্বামীকে তো কই তখন কোথাও দেখলাম না। ওসবে ভয় পাস না ভাই, ওসব গাঁজাখুরি গল্প। আমার মন কিন্তু রিতমের কথায় সায় দিল না। আমার ভূতের ভয় খুব, তাই ভয়ে বুক ঢিপ ঢিপ করতে লাগলো আমার। সারাদিন ঘুরে ঘুরে ক্লান্ত থাকার দরুন রাতে তাড়াতাড়ি খেয়ে আমরা দুজনেই শুয়ে পড়লাম। শুতে শুতে রিতম বলল, খুব ভুল হয়ে গেল রে। ভদ্রমহিলার মুখে এই ঘরের দুর্নাম শোনার পরেও পঞ্চানন বাবুকে জিজ্ঞাসা করা হলো না তো এই ঘরে কি ঘটনা ঘটেছিল। যাই হোক, আমাদের যা দেখার তা তো দেখা হয়ে গেছে। কাল সকালেই আমরা চলে যাচ্ছি। অতএব এসব কিছুরই দরকার নেই আজ। কোনো রকমে রাতটা কাটাতে পারলেই হলো। রাত তখন কটা কে জানে। হঠাৎ বাথরুমের ভেতরে প্রচণ্ড একটা শব্দ হলো। ঠিক মনে হলো কি যেন একটা ভারী বস্তু হুড়মুড় করে পড়ে গেল জলের মধ্যে। শব্দ শুনে আমরা দুজনেই বিছানায় উঠে বসলাম। আলো জ্বালাতেই শুনতে পেলাম বাথরুমের ভেতর থেকে জলের আওয়াজ আসছে। রিতম উঠে গিয়ে বাথরুমের দরজা ঠেলল, কিন্তু আশ্চর্য, দরজাটা সেই কালকের মতোই ভেতর থেকে বন্ধ। কে আছো ভেতরে? শিগগির দরজা খোলো, খোলো বলছি। অমনি ভেতরে জলের আওয়াজটা বন্ধ হয়ে গেল। তারপর রিতম গায়ের জোরে দরজাটা একটা জোরে ধাক্কা দিতে দরজাটা খুলে গেল। আর তারপরেই যে দৃশ্য চোখে পড়ল তাতে দুজনেই শিউরে উঠলাম। দেখলাম বাথরুমের চৌবাচ্চার ভর্তি জলে হুমড়ি খেয়ে পড়ে আছে এক মহিলা। ঘাড় মাথা জলের তলায়, অসহায় একটা হাত দেওয়াল ধরে আছে। আমরা ছুটে কাছে গিয়ে দেখলাম এ তো সেই সকালের মহিলাটি। সে দৃশ্য বেশিক্ষণ দেখতে পারলাম না। বেরিয়ে এলাম ঘর থেকে, দৌড়ে গিয়ে নিচ থেকে পঞ্চানন বাবুকে ডেকে আনলাম।
কিন্তু কোথায় কি তখন সব ফাঁকা। কি আর বলি বলুন তো আপনাদের, এ ঘর তো আমি দিতে চাইনি, আপনারাই জোর করে নিলেন। বছর 2 আগে এক দম্পতি এখানে হানিমুনে এসেছিলেন। একদিন রাত্রে হঠাৎ এক দুর্ঘটনা হয়ে গেল। মহিলা মাঝরাত্রিরে বাথরুমে ঢুকেছিলেন, তারপরই সম্ভবত পা পিছলে হুমড়ি খেয়ে চৌবাচ্চায় পড়ে যান। বাথরুমের দরজা ভেতর থেকে লক করা ছিল, সে থেকেই এ ঘরে কেউ থাকতে পারে না। আমরাও কাউকে ভাড়া দেই না, এটা সব সময় তালা দেওয়াই থাকে। কিন্তু কাল ভোরে কে যে তালা খুলল। যেই খুলুক, আমরা আর থাকিনি। আমরা পঞ্চানন বাবুর টাকা পয়সা মিটিয়ে দিয়ে পরদিনই বিষ্ণুপুর ত্যাগ করেছিলাম।